হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে। তো আমরা প্রথমে গতি নিয়ে আলোচনা করব যে গতি কি। গতি হচ্ছে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে গতি বলে। অর্থাৎ সময়ের সাপেক্ষে সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে গতি বলে। অর্থাৎ যে কোনো একটা বস্তু নির্দিষ্ট সময় পর একটা সময় থাকবে, এই সময়ে এক অবস্থান থেকে অন্য আরেকটা অবস্থানে তাকে যাইতে হবে। যদি এখানে দূরত্ব থাকে, অর্থাৎ সময় পর একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, অবস্থানের পরিবর্তন বলতে জায়গা পরিবর্তন, এই জায়গা থেকে যদি যে কোনো একটা জায়গায় পৌঁছায় তবেই গতি হবে। যদি একটা নির্দিষ্ট জায়গায় স্থির হয়ে থাকে এবং সময় যদি কাউন্ট হয়, শেষ হয়, তাহলে সেটা গতি হবে না। সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তন হবে, আর অবস্থানের পরিবর্তন মানে দূরত্ব অতিক্রম করবে, তাহলে আমরা সেটা গতি বলতে পারি। এখন গতি অনেক প্রকার, গতি প্রধানত 5 প্রকার আছে। যে গতি প্রধানত 5 প্রকার কি কি, চলো আমরা জানি। তো প্রথম নাম্বার একটা হচ্ছে সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি। এখন আমরা সরল রৈখিক গতি বুঝবো কেমনে? যে সোজা পথে কোনো বস্তুর গতিকে সরল রৈখিক গতি বলে। সোজা পথে কোনো বস্তুর গতিকে সরল রৈখিক গতি বলে। রৈখিক গতি বলে, অর্থাৎ সোজা পথে কোনো বস্তুর গতিকে সরল রৈখিক গতি বলে। যেমন সোজা পথে বলতে, যেমন বাস একটা সোজা পথে চলে, বিভিন্ন ধরনের গাড়ি যেগুলো সোজা পথে চলে সেগুলো হচ্ছে সরল রৈখিক গতি, ইত্যাদি অনেক কিছু। এরপর আমরা জানবো যে 2 নাম্বার হচ্ছে চলন গতি। এখন যদি কেউ জিজ্ঞেস করে চলন গতি কি, অনেক ক্ষেত্রে সৃজনশীলের ক নম্বরে আসে যে গতি কাকে বলে, সরলরৈখিক গতি কাকে বলে, চলন গতি অর্থাৎ কাকে বলে, সংজ্ঞাগুলো ক নম্বরে আসে, এগুলো জানতে হবে এবং উদাহরণগুলো আমাদের সাধারণত এমসিকিউ আসে, ওগুলো ভালো করে জানা লাগবে। এখন চলন গতি, কোন বস্তুর সকল কণা সমান সময়ে সমান পথ অতিক্রম করাকে চলন গতি বলে। কোন বস্তুর সকল কণা সমান সময়ে সমান পথ
অতিক্রম করাকে চলন গতি বলে। চলন গতি বলে। যেমন যেমন আমরা বাসের গতিটা বলতে পারি। যেমন কোনো বস্তু, যে কোনো একটা বস্তু হতে পারে, বাস হতে পারে, সাইকেল হতে পারে, কোনো বস্তু সকল কণা, অর্থাৎ বাসটার সকল কণা, সব জিনিসগুলো সমান সময়ে, যে নির্দিষ্ট একটা সময় থাকবে, সমান পথ অতিক্রম করে চলাকে, সমান সময় সমান পথ চলবে, যদি এটা হয় তাহলে তাকে বলবে চলন গতি। তাহলে বলা যায় বাসের গতি, উদাহরণ হিসেবে বলা যায় বাসের গতি, সাইকেলের গতি, ইত্যাদি। যে কোনো ধরনের যানবাহনের গতিগুলো হচ্ছে চলন গতি। এরপর আছে 3 নম্বরে যে ঘূর্ণন গতি। তিন নম্বরে আছে ঘূর্ণন গতি। যে ঘূর্ণন গতি কি? এখন ঘূর্ণন গতি হচ্ছে চলন গতির মতোই, কিন্তু চলন গতি না। যেমন বলতে পারি যে কোনো বস্তু সকল কণা, চলন গতির ক্ষেত্রে ছিল কোন বস্তু সকল কণা সমান সময় সমান পথ অতিক্রম করাকে চলন গতি বলে। আর ঘূর্ণন গতির ক্ষেত্রে হচ্ছে কোন বস্তু সকল কণা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সকল কণা সমান সময় সমান পথ অতিক্রম করাকে ঘূর্ণন গতি বলে। তাহলে কোন বস্তু নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান সময়ে সমান পথ অতিক্রম করে। সময়ে সমান পথ অতিক্রম করাকে ঘূর্ণন গতি বলে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি সাইকেলের চাকার গতি। চাকার গতি অর্থাৎ কোন বস্তু নির্দিষ্ট কোন বিন্দুকে কেন্দ্র করে, সাইকেলের চাকাটা নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে সমান সময় সমান পথ অতিক্রম করে, নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে। তাই আমরা সাইকেলের চাকার গতিকে বলতে পারি ঘূর্ণন গতি। এরপর 4 নম্বরে আছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি এখন যদি ক নম্বরে আসে যে পর্যায়বৃত্ত গতি কাকে বলে, তো পর্যায়বৃত্ত গতি হচ্ছে কোন একই রকম ঘূর্ণন গতির মতো কিন্তু ঘূর্ণন গতি না। যেমন যে লিখি, যদি কোন বস্তু নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে পর্যায়ক্রমে
পর্যায়ক্রমে আবর্তন করে ঘোড়াকে। আবর্তন করে ঘোড়াকে পর্যায়বৃত্ত গতি বলে। গতি বলে অর্থাৎ যে কোন বস্তু নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে পর্যায়ক্রমে আবর্তন করে ঘোড়াকে পর্যায়বৃত্ত গতি বলে। যেমন যে সূর্যের চারদিকে পৃথিবীর গতি। সূর্যের চারদিকে পৃথিবীর গতি। তারপর যে পৃথিবীর চারদিকে চাঁদের গতি। অর্থাৎ কোন বস্তু নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, যেমন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী পর্যায়ক্রমে আবর্তন করে ঘোরে। আবার পৃথিবীর চারদিকে চাঁদের গতি চাঁদ পর্যায়ক্রমে পৃথিবীকে কেন্দ্র করে আবর্তন করে ঘোরে। তাহলে যে পৃথিবীর চারদিকে চাঁদের গতি একটি পর্যায়বৃত্ত গতি। তারপর পাঁচ নম্বরে আছে স্পন্দন গতি। 5 নম্বর স্পন্দন গতি কি? যে কোন বস্তুর নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কিছু অংশ সম্মুখ দিকে এবং কিছু অংশ পশ্চাৎ দিকে আবর্তন করে ঘোড়াকে স্পন্দন গতি বলে। সম্মুখ দিকে আবার কিছু অংশ পশ্চাৎ দিকে ঘোড়াকে স্পন্দন গতি বলে। যেমন দেখো যে কোন বস্তু নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কিছু অংশ সম্মুখ দিকে আবার কিছু অংশ পশ্চাৎ দিকে ঘোড়াকে স্পন্দন গতি বলে। যেমন উদাহরণ হিসেবে বলা যায় যে সরল দোলকের গতি। যেমন যে সরল দোলক যদি আমরা চিন্তা করি, একটা যদি সরল দোলক থাকে তাহলে সরল দোলকটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কিছু অংশ সম্মুখ দিকে আবার কিছু অংশ পশ্চাৎ দিকে আবর্তন করে ঘোরে, তাহলে সেটাই হবে স্পন্দন গতি। অর্থাৎ কিছু অংশ কিছু সময় সামনে যাবে আবার কিছু সময় পিছনে ঘুরে আসবে, তাকে বলে স্পন্দন গতি।
গতি চ্যাপ্টারের আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে যে দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য কি। দূরত্ব এবং সরণের মধ্যে কিছু মিল আছে, আবার কিছু পার্থক্য আছে। যে কোনটা দূরত্ব আবার কোনটা সরণ, এটা আমাদেরকে চিনতে হবে। প্রথমে আমি বলি যে দূরত্বের একক হচ্ছে মিটার, এসআই এককটা হচ্ছে, এসআই একক হচ্ছে মিটার। আবার সরণের এসআই একক হচ্ছে মিটার। দূরত্বের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, আবার সরণের মাত্রা হচ্ছে এটাও ক্যাপিটাল এল। তাহলে এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটা দূরত্ব কোনটা একক? দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, এটি হচ্ছে স্কেলার রাশি, আর সরণ হচ্ছে ভেক্টর রাশি। এখন স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কি আমি একটু পরে বলছি, আপাতত আমরা দূরত্ব এবং সরণ নিয়ে আলোচনা করি। তাহলে কোনটা দূরত্ব আর কোনটা সরণ? একটা বস্তু যদি এখান থেকে যাত্রা করে এইভাবে ঘুরে যদি যায়, যে এর শেষ অবস্থান এইটা একটা বস্তুর, অর্থাৎ বস্তুটার আদি অবস্থান এইটা আর শেষ অবস্থান এটা। এই বস্তুটা কোনো নির্দিষ্ট একটা দূরত্ব অতিক্রম করছে, তাহলে এখানে একটা মোট দৈর্ঘ্য আছে, যে ওই মোট দৈর্ঘ্যটাই হচ্ছে দূরত্ব। তাহলে আমরা দূরত্বের সংজ্ঞা দিতে পারি যে কোনো বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মোট দৈর্ঘ্যকে দূরত্ব বলে। কোন বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মোট দৈর্ঘ্যকে দূরত্ব বলে। দূরত্ব স্কেলার রাশি, এই জন্য বলছি যে দূরত্বের শুধু মান আছে কিন্তু দিক নাই। যে কোনো দিকে এর দূরত্ব হতে পারে, এইদিকে হতে পারে, এইদিকে, নিচ দিকে, চতুর্দিকে হতে পারে দূরত্ব, অর্থাৎ কোনো নির্দিষ্ট দিক নাই। আর যে রাশির নির্দিষ্ট কোনো দিক নাই, অর্থাৎ শুধু মান আছে, তাকে স্কেলার রাশি বলে। আর আমরা যদি সরণটা চিন্তা করি, যে কোনো বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের ন্যূনতম অতিক্রান্ত দূরত্বকে সরণ বলে। অর্থাৎ ন্যূনতম, সব দিক দিয়ে না ঘুরে ন্যূনতম এইটা হয়, ন্যূনতম যে পথ, ন্যূনতম যে দূরত্ব অতিক্রম করে তাকে সরণ বলে। তাহলে সরণের সংজ্ঞা দিতে পারি কোন বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সর্বনিম্ন সরলরৈখিক দূরত্বকে
সরল রৈখিক দূরত্বকে সরণ বলে। এটা থেকে আমরা পাই যে কোন বস্তুর আদি অবস্থান থেকে আদি অবস্থান ও শেষ অবস্থানের সরল রৈখিক একটা সরল রৈখিক হবে, অর্থাৎ তাহলে সরল রৈখিক দূরত্বকে সরণ বলে। তাহলে আমরা এখানে সরণের কি পাইলাম, একটা তো অবশ্যই দূরত্বটা একটা মান আছে এবং সরল রৈখিক হতে হবে, দিকও একটা নির্দিষ্ট আছে। যে কোনো দিকে হলে হবে না, যে কোনো দিকে হলে সেটা হয় দূরত্ব। আর সরল রৈখিক সর্বনিম্ন আদি অবস্থান এবং শেষ অবস্থানের সর্বনিম্ন সরল রৈখিক দূরত্বকে সরণ বলে। তাহলে আমরা যেহেতু পাইলাম যে সরণের একটা মানও আছে একটা দিকও আছে, যেহেতু মান এবং দিক দুইটাই আছে তাহলে তাকে বলা হয় ভেক্টর রাশি। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দূরত্ব একটা স্কেলার রাশি এবং সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমরা এখান আরে যেহেতু এটা একটা দূরত্ব আবার এটা সরণ, তাহলে সরণ দূরত্ব হতে পারে কিন্তু দূরত্ব সরণ হয় না। তাহলে আমরা দূরত্ব এবং সরণের কনসেপ্ট থেকে বুঝলাম যে সকল সরণ দূরত্ব কিন্তু দূরত্ব সরণ না, সরণ হয় না, দূরত্ব সরণ না। এটা আমাদের অনেক সময় খ নাম্বারের প্রশ্ন আসে যে সকল সরণে দূরত্ব কিন্তু সকল দূরত্ব সরণ না, কেন ব্যাখ্যা করো, এইভাবে ব্যাখ্যা করে দিতে হবে। কারণ এখানে সরণটাই দূরত্ব এক প্রকারের, আবার এই দূরত্বটা কিন্তু আবার সরণ না, কারণ এটার কোনো নির্দিষ্ট দিক নাই। কিছু সময় উপরের দিকে গেছে, আবার কিছু সময় নিচের দিকে আসছে, আবার যে উপরে উঠছে, এটা কোনো দিক একই না। এই জন্য এই দূরত্বটা সরণ হবে না। আমরা সরণের সংজ্ঞায় পড়েছি যে সরণের নির্দিষ্ট একটা দিক থাকতে হবে, নির্দিষ্ট দিক ব্যতীত অন্য অনেক দিক থাকলে সেটা সরণ হবে না। এটা যদি আসে প্রশ্ন তাহলে ব্যাখ্যা করে দিবা, শেষ।